বাচ্চার খাদ্যটা, আমাদের বাচ্চার খাদ্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা এই জিনিসটা বুঝে নেন। আমার বাচ্চার খাদ্যে, আমার যখন বাচ্চাটা 3 মাস, প্রথম 3 মাসটা আমরা বলি যে দুধে আছে, 3 মাসের পর আমরা যখন দুধ ছাড়াই ফেলবো, তখন তার কিন্তু এই যে 14 থেকে 18 কিন্তু দানাদারের প্রোটিন না, আমাদের কিছু কিছু বিশেষজ্ঞ বলে ফেলায়, আমরাও বলাই ফেলাই। এই প্রোটিনটা হইলো তার টোটাল খাদ্যের প্রোটিন, মানে খের ঘাস দানাদার সবগুলো মিলাইয়া তার এই লেভেলের মধ্যে প্রোটিন থাকতে হবে খাদ্যে। সেক্ষেত্রে কি করতে হবে, আমরা যে দানাদার দিই, এই দানাদারের মধ্যে বাচ্চার ক্ষেত্রে প্রোটিন বাড়াইতে হবে। মানে মূলত হইলো 12 মাস পর্যন্ত, হ্যাঁ, আমার এই সময়টা আমার বাচ্চারে প্রোটিন বাড়াইতে হবে। তা আমরা যখন এই জিনিসগুলো আমি জানছি, এর আগে আমার ফার্মও দেখা যাইতো 15 মাস 16 মাস 18 মাসে গরু হিটে আসতো। পরে দেখলাম না, গরুর ওয়েট টানতে পারতেছি না, আচ্ছা একটু দেখি ফিডে একটু বাড়াই, প্রোটিন বাড়াই। তা আমরা প্রথম বাচ্চার জন্য আলাদা খাদ্য, বকনার জন্য আলাদা খাদ্য, গরুর জন্য আলাদা খাদ্য, পরে দেখি ফলাবাই না সব উলট পালট করে ফেলায়। গরুর খাদ্য খাওয়াই দেয় বাচ্চারে, বাচ্চার খাদ্য খাওয়াই দেয় গরুরে। পরে করলাম যে এটা শর্টকাট কি, যে খাদ্য আমরা বানাবো একটা, পুরা ফার্মে আমরা খাদ্য বানাবো গরুর জন্য 21% প্রোটিন দিয়া। তাহলে গরুর জন্য এখন গরুর খাদ্য যদি আমি বাচ্চারা দিই, যেহেতু বাচ্চারা খাবার দিতেছি 1 কেজি, ওর ঘাস খের মিলাইয়া ওর কিন্তু হচ্ছে না, ওই প্রোটিনটা আমার 14 থেকে 18 অ্যারাউন্ড এটা 16-17% প্রোটিন হইলে ওর গ্রোথটা ভালো হয়, তাহলে হচ্ছে না। তখন আমি একটা বুদ্ধি করলাম যে ফলাবাইনে যেহেতু উল্টাপাল্টা করতেছে, ঠিক আছে আমরা যেটা করব এটা হইলো যে আমরা এই খাদ্যের মধ্যে ছোট বাচ্চা যেটা 3 থেকে 6 মাস, এটার খাদ্যে আমরা 40% সোয়াবিন মিশানি শুরু করলাম। ধরেন আমার বাচ্চার জন্য, ওই সাইজের বাচ্চার জন্য আজকে 20 কেজি আমার দরকার, ওই খাদ্য দরকার। তা আমরা ওই 20 কেজি খাদ্য নিয়ে এটার 40% আমরা সোয়াবিন মিশাইলাম। মানে 20 কেজি খাদ্য থেকে 12 কেজি আউট, তাহলে আর 8 কেজি, 20 কেজির সাথে 8 কেজি সোয়াবিন মিশাইয়ে এটা আমরা দিতেছি কি ওই ছোট বাচ্চারে, যেটা 3 থেকে 6 মাস। তাহলে সোয়াবিন মানেই তো প্রোটিন, ওই প্রোটিন বাচ্চাতে বাড়িয়ে দিতেছে। আমার কিন্তু দ্বিতীয় কোনো খাদ্য না, খাদ্য কিন্তু গরুরটা। এরপরে আমরা 6 থেকে 12 মাস আরেকটু কম দরকার, তা আমরা ওইটারে কি করলাম, ওইটার জন্য 30% নির্ধারণ করলাম। হ্যাঁ, 30% মানে কি, আমি 20 কেজি খাদ্যে আমার 6 কেজি আমরা এক্সট্রা সোয়াবিন দিচ্ছি। আমি ধরেন বকনার গ্রুপের জন্য হয়তো 40 কেজি খাদ্য নিলাম, ওই 40 কেজির মধ্যে আমি কি করতেছি, ওই প্রথম আমি 30 কেজি দিয়ে দিতেছি খাদ্য, আর 10 কেজি আমরা সোয়াবিন এক্সট্রা অ্যাড করে দিচ্ছি। তা দিয়ে আমরা বকনার মাপ অনুযায়ী খাওয়াই দিতেছি। এরপরে আমার 12 মাসের পরে মূলত এটা লাগে, বাট এখানেও একটু গাবিচ্ছে, একটু বাড়তি লাগে। বাট আমার ফার্মে আমি করি না, আপনারা করে দেখতে পারেন, কারণ এতগুলা করতে গেলে আমার স্টাফরা এলোমেলো করে ফেলায়। আমি কিন্তু এই দুইটা, এবং এই দুইটাতেই আপনারা যদি ফলো করেন, হ্যাঁ, মূলত হইলো এই 6 থেকে 12 মাস পর্যন্ত, হ্যাঁ, তাইলেই কিন্তু আপনার বাচ্চার গ্রোথ আপনারা আগে যা পাইছেন, জাস্ট এক্সট্রা যেটা করতে হবে সামান্য সোয়াবিন মিশাইতে হবে। আপনারা আগে যা পাইছেন দেখবেন যে তার চেয়ে গ্রোথ 20% বেশি পাবেন। আপনার যেই টাকার বাড়তি সোয়াবিন লাগবে, হ্যাঁ, তার চেয়ে অনেক বেশি গ্রোথ পাবেন, দ্রুত বাচ্চাটা সাইজ এবং হেলথ। এবং এতে সুবিধা হবে কি, আপনি যখন টোটাল খাদ্য বাড়াবেন বাচ্চা মোটা হয়ে যাবে। টোটাল খাদ্য বাড়াইলে কার্বোহাইড্রেট বাড়ে, হ্যাঁ, স্টার্চ বাড়বে। আর আপনি যখন খালি সোয়াবিন অ্যাড করবেন বাড়বে প্রোটিন। প্রোটিন কিন্তু মোটা করে না, তখন বাড়বে প্রোটিন মোটা করে না। এই জন্য আপনি সোয়াবিনটা দিয়ে বাচ্চার খাইতে সোয়াবিন আসতে হবে, আপনি 20% আপনার টাইম বাঁচবে, 20% আপনি এক্সট্রা গ্রোথ পাবেন। এই জিনিসটা আপনারা করতে পারেন, হ্যাঁ। আর এই 12 মাসের পরে আমরা যেটা করি, আমরা নর্মালি এই সময়, যদিও এটা যাদের যেসব ফার্মে অনেক বেশি গরু আছে ইউরোপ আমেরিকাতে, ওরা কিন্তু এইগুলা ফলো করে, বাট আমাদের দেশে আমার মনে হয় আমাদের 200-400 গরুর জন্য এটা দরকার নেই ওই গ্রুপটা। বাট এই 12 মাস পর্যন্ত কিন্তু কেয়ারফুল থাকতে হবে। ধন্যবাদ। এরপরটাতে যান নিয়ে করতে হবে। তাইলে আমরা যেটা করবো, হলস্টিন ক্রস আমরা 6 মাসে আমরা 100 থেকে 150 কেজি আমরা বডি ওয়েট গেইন করার জন্য করব। এর চেয়ে বেশি যাতে না হয়, কমও যাতে না হয়। বেশি হইলে কিন্তু ওভারফ্যাট হয়ে যাবে। ওভারফ্যাট কোনো মানুষ যেরকম ওভারফ্যাট ভালো না, গরু ওভারফ্যাট ভালো না। তারপরে 12 মাস যেই সময়টা পিউবার্টি মানে যেই সময় তার হিট সার্কেল শুরু হয়, এই সময় 200 থেকে 240 কেজি এটা হইলো, এটা 12 মাস। এরপরে আমরা আসবো ব্রিডিং এজ। আমাদের এখানে হলস্টিনের ক্ষেত্রে আমেরিকাতে কিন্তু ব্রিডিং এজ বলে 12 মাস।
আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখছি জোর জবরদস্তি করে 12 মাসে ব্রিডিং করাইলে যেটা হয় একটু প্রোডাকশন কম হয়, কারণ আমরা পিওর হলিস্টিন আর আমাদের বাংলাদেশের গরু এক না। বাংলাদেশের গরুর মধ্যে কিন্তু জেবুর ব্লাড আছে, মানে জেবু মানে আমাদের দেশি ম্যাচিউর হয় কখন? আপনারা একটা কথা বলেন তো, দেশি গরু হিটে আসে কখন নর্মালি গ্রামে ফলে যে? হ্যাঁ হ্যাঁ 2 বছরে 2.5 বছরে ওই দেশি গরুর ওই জিনটা যেহেতু আছে, হ্যাঁ জোর জবরদস্তি করে আমরা হলিস্টিনের জোর করা লাগে না, হলিস্টিনের অটো আসে, ও 12 মাসে অটো পিউবার্টিতে আসে। কিন্তু আমার দেশেরটা তো 24 মাস থেকে 30 মাসে আসার কথা। ওই দুইটা ধাক্কিতে আদতে আমাদের কখনোই উচিত হবে না ওই হলিস্টিনের 12 মাসের পিউবার্টি এসেছি। কারণ আমার ফার্মে আমি যেটা করি, হ্যাঁ এই 14 মাস প্লাস হইলে এটার সাইজ স্ট্রাকচার যাই হোক, আমরা যখন 14 মাস প্লাস হয়ে যায় তখন আমরা আনি। এবং আমি বাস্তবে যেটা দেখছি যে ম্যাক্সিমাম জায়গায়, যেসব জায়গায় 12-13 মাসে ব্রিড করে দিছে ওইসব জায়গায় দেখা গেল যে প্রথমবারে দুধ অনেক কম পাইছে, পরের দিকে ঠিক হয়ে যায়, কারণ পরের দিকে তো তার স্ট্রাকচার। হ্যাঁ এখানে 14 মাস, আর এই যে ফার্স্ট ক্লাবিং 24 মানে কি? এটা 24 আপনার 15 থেকে 17 মাসে করবেন, 24, 26, 27 এর মধ্যে যাতে বাচ্চাটা দিয়ে ফেলে, এইভাবে করে আপনারা রেডি করবেন। এবং রেডি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, খাবার দাবার ক্ষেত্রে এইখানে আমরা তো থাম রুলে খাবার দিই। থাম রুল মানে আমি ধরেন এরকম একটা বাচ্চারে 3 কেজি বা 4 কেজি দিচ্ছি। আপনারা সবাই জিনিসটা মনোযোগ দিয়ে শুনবেন যে আমি খাবার দেওয়ার সময় সবাই কিন্তু আলাদা, হ্যাঁ সবাই কিন্তু আলাদা। এইখানে ধরেন এখন ধরেন এই যে এই দুইজন আইয়ান, আমরাও আইয়ান, এই দুইজন, হ্যাঁ আপনারা কি মনে করেন যে উনি বেশি খায় আর উনি কম খায়? অনেক ক্ষেত্রে আমি দেখছি, আমার এক চাচা আছে আসাদ কাকা বলে, আমার মেজো চাচার বন্ধু, উনি আমরা যা খাই তার 4 গুণ খায়, উনি উনার মতো, উনার চেয়ে আরেকটু কম। হ্যাঁ এখানে দুইজনের খাওয়া দেখলে দেখবেন যে হয়তো আতিক ভাই, এখন আমি জানি না, বাট হয়তো আতিক ভাই আর উনি এক সমানই খায়, কিন্তু উনার এটা স্বাস্থ্য, আতিক ভাইয়ের এটা স্বাস্থ্য। তাহলে আমরা কি করতে হবে ভাই? সরি ভাই, মনে কষ্ট নিয়েন না, এটা আসলে বোঝানোর জন্য, বাট আপনার কাছে হয়তো অপমান মনে হইতে পারে। এই জন্য আপনারা যে খাবার দিবেন, দেওয়ার পরে খেয়াল রাখতে হবে প্রতি 15 দিন অন্তর অন্তর, খেয়াল রাখতে হবে যে আমি খাবার দিচ্ছি। একই খাবারে দেখবেন, একই খাবারে একটা গরু মোটা হয়ে যাবে আর একটা গরু চিকন হয়ে যাবে। যেটা চিকন হবে ওরা আধা কেজি বাড়াইতে হইব, যেটা মোটা হয়ে যেতেছে ওরা আধা কেজি কমাইতে হবে। থাম রুলে দুনিয়াতে সবকিছু হবে না, কারণ ফিড ইফিসিয়েন্সি, আপনারা ফিড ইফিসিয়েন্সি একটা জিনিসের নাম শুনছেন? ফিড ইফিসিয়েন্সি মানে আমি কতটুকু ফিডটারে শরীরের পুষ্টিতে কনভার্ট করতে পারতেছি, এটার নাম ফিড ইফিসিয়েন্সি। এরকম বহু গরু আছে যেটার ফিড ইফিসিয়েন্সি ধরেন 500, আবার এরকম গরু আছে যেটার ফিড ইফিসিয়েন্সি হইল -450। -450 মানে কি? ও তার একটা ল্যাকটেশনে, আমেরিকার একটা গরু, এগুলো আমেরিকান স্কেল, আমেরিকার একটা গরু যতটুকু খাদ্য খাবে তার চেয়ে -450। আবার এখানে ইএফআই একটা জিনিস আছে, সরি আরএফআই, রেসিডিউয়াল ফিড ইনটেক, ধরুন এটার -450 আছে, ফিড সেই মানে ফিড কতটুকু মাছ হবে। আবার দেখা যাইতেছে যে ওর রেসিডিউয়াল ফিড এফেক্ট, আরএফআই, রেসিডিউয়াল ফিড ইন্ডেক্স, ওইটা ধরেন আছে 250। তাহলে এই 450 আর 250 দুইটা মিলে প্রায় কত? 500, 600, 700। মানে ও আবার এই যে আমেরিকার একটা গরু 1 বিয়ান দুধ দিতে যতটুকু খাদ্য খায় তার চেয়ে ও অলমোস্ট 700 পাউন্ড বেশি খাদ্য খাবে, মানে প্রায় 300 কেজি, মানে বাংলাদেশি হিসাবে 300 কেজি, মানে প্রতিদিন করে 1 কেজি বেশি খাদ্য খাইয়ে একই পরিমাণ দুধ দিবে। আবার এরকম গরু আছে যার ফিড এফিসিয়েন্সি হইল 500। 499 কিন্তু আমাদের ব্র্যাকের একটা বলি আছে, 499 বাংলাদেশের হাইয়েস্ট ফিড এফিসিয়েন্ট বুল। এটা সম্ভবত 388 বা 89, আপনারা আইপিডি খুললে দেখবেন 499। বাংলাদেশে যত বুল আসছে এই যাবৎকালে, ইম্পোর্টেড বীজ, ইম্পোর্টেড সিমেন্ট, ইম্পোর্টেড বুল, তার মধ্যে ব্র্যাকের একটা ইম্পোর্টেড বুল, এটা হাইয়েস্ট ফিড এফিসিয়েন্ট বুল। হ্যাঁ নম্বর আমার কাছে আছে, আমি লাগলে দিতে পারবো। আমি তো প্রতিটা বুল মার্কেটে আসার পরে এগুলো বাছাই করে কোনটা ইউজ করুম কোনটা করতে আমরা লিস্ট করে ফেলাই। তো ওইটা হলে ওইটার আবার আরএফআই আছে 150, তাহলে 500 আর 150 কত? সরি 250, 500, 250, 750। ওই গরুটা কি করবে? একই পরিমাণ দুধ দেওয়ার জন্য ও অলমোস্ট 700 কেজি কম খাদ্য খাবে, ওইটা খাবে 700 কেজি বেশি। দুইটার মধ্যে কি বেশ কম? আপনি দেখেন, আপনি যদি একই সাথে পাশাপাশি দুইটা বুলের বাচ্চা ফেলেন,
হ্যাঁ, এইটার বাচ্চা খাইতেছে একই পরিমাণ দুধ দিতে, ধরুন দুইটা দুধ দিতেছে ধরুন 4,000 লিটার, 4,000 লিটার দিতে, যদিও বাংলাদেশে এগুলা কম বেশি হবে, যদি আমেরিকাতে হইতো এই গরুটা 4,000 লিটার দুধ দিতে খাইতো, ধরেন যা খাইতো, এই ধরেন আমি ধরেন আরেকটা গরু, আমি 4,000 লিটার দুধ দিতে উনার থেকে কম অলমোস্ট এদিকে হলো 700, এদিকে 700, 1400 বা 2.2 কত ভাই? হুম, 2.2 ভাগ 365, 636.3 ভাগ 365, 1.74। ধরেন এই গরুটাই ভাই, এই দুইটা গরু যদি আমেরিকাতে থাকতো, একটা গরুর চেয়ে আরেকটা গরু দৈনিক 15 কেজি কম খাদ্য খাইতো। আমাদের দেশে হয়তো 15 কেজি হবে না, ওই পরিমাণ দুধও আমাদের দেশে দিবে না, কিন্তু আমাদের দেশে মিনিমাম 1 কেজি বেশ কমে যাব। হ্যাঁ, ধরেন দুইটা গরু 25 লিটার দুধ দিচ্ছে, হ্যাঁ, যেটার ফিড এফিসিয়েন্সি খুব ভালো, ওরে আপনার 9 কেজি দিলে চলবে 25 থেকে 35 কেজির জন্য। আর যার ফিড এফিসিয়েন্সি খারাপ, ওরে কিন্তু 10 কেজি 10.5 কেজি খাদ্য দিতে হবে। এইরকম ভাবে আমরা হিসাব নিকাশ কইরা চলতে হবে, আমরা দেখতে হবে। আমরা তো জানি না, আমেরিকানরা জানে, ও তো জেনোমিক টেস্ট করা, ও জানে যে ওর কোন গরুতে খাদ্য কম লাগবে, কোন গরুতে বেশি লাগবে। কিন্তু আমি যেহেতু জানি না, আমি গরুরে খাওয়ানোর সময় আমি ওই প্রতি 15 দিন অন্তর অন্তর চেহারা দেখতে হইব যে এটা কি মোটা হইতেছে না চিকন হইতেছে। আমরা বকনা যখন বড় করব, এইটার 2.5 রাখতে হবে। 2.5 মানে অতিরিক্ত মোটাও না, অতিরিক্ত চিকনও না, এই মাঝারি ধরনের কিছু গরু আছে না, মাঝারি, একদম মাঝারি। এটা 4 স্কেল। 4 স্কেল মানে কি আপনারা বুঝুন তো, কোরবানের কিছু একদম মোটা তাজা গরু আছে না, ওইটারে ধরবেন আপনার 4। আর একদম মেরা, হাড়ের মধ্যে সবচেয়ে মেরা যেটা, এটা ধরেন 1। তাহলে এই দুইটার মাঝামাঝি যেটা 2.5, এই 2.5 এর চেয়ে বেশি হইতে দেওয়া যাবে না, কমও যাতে না আসে। ওইটার জন্য খাদ্যটারে কমাইয়া বাড়াইয়া এটা ভিজিবলি প্রতি 15 দিন বা 1 মাস পর পর আমরা দেখব, দেখে এটারে ঠিক করব। এবং আমরা এই অবস্থার থেকে সামান্য, যখন ব্রিডিং এই 12 মাস পার হবে, আমরা সামান্য একটু খাদ্য বাড়াইয়া এটারে 2.75 নেবো, মানে সামান্য আর একটু মোটা, খুব বেশি না। ওই অবস্থায় আমরা ব্রিড করব। যদি আমরা 3-র উপরে উঠে ফেলাই, মোটা মহিলাদের যেন বাচ্চা হয় না, ওই 3-র উপরে যদি আপনি বীজ দেওয়ার আগে উঠে ফেলেন, ওইটার 3বার 4বার বীজ দিতে হইব, সহজে ওটা বীজ রাখবে না। এরপরে আমরা কি করবো, এটা যেহেতু বড় হইতেছে, পেটের বাচ্চা বড় হইতেছে, আমরা ফাইনালি বাচ্চা দেওয়ার আগে তারা 3.5 নেবো। 3.5 মানে একদম মোটা হচ্ছে, একটু কম। বা আমাদের নর্মালি আমরা যারা পালি, আমাদের গরুগুলা, ওই যে গাভীগুলা যে সাইজে আমরা নিয়ে একটু মোটা তাজা করি, যাতে বাচ্চা হওয়ার পরে তো দুধ দিলে ওয়েট লস করবে, ওইটারে কভার করার জন্য। তাহলে এই জিনিসগুলো আমরা খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ওই যে 14 মাস 16 মাসের মধ্যে 55 to 60% আমাদের ম্যাচিউর বডি ওয়েট, যদি আমরা যদি মনে করি যে একটা গরু 400 কেজি হবে, এটা মোটামুটি আন্দাজ করা যায় কোনটা 400 কেজি হইব, কোনটা 450 কেজি হইব, কোনটা 550। যেমন আনিস ভাই, বুট্টু ভাইদের, ওনাদের যেহেতু পিওর ব্রিড, ওনাদের গুলা সব 550 কেজির উপরে। আবার আমি যেহেতু ক্রস ব্রিড বেশি পালি, আমার গুলা অ্যারাউন্ড 350 থেকে 450 কেজির মধ্যে। কিছু কিছু আছে পিওর ব্রিড, আমি আবার ওনাদের পথ ধরছি, এখন কিছুদিন ধরে 100% মারতাছি, এগুলো আবার 500 কেজিও আছে। তা আপনারা আন্দাজ করবেন, বীজ দেখলে, যারা জেনোমিক বীজ ইউজ করেন, ওই বীজের স্ট্রাকচার দেখলেই বুঝবেন যে মোটামুটি কোনটা কদ্দূর হইব। ক্রস ব্রিডের ক্ষেত্রে আপনারা ধরে নেবেন এটা 400। আর যদি আপনারা হলস্টিন ইউজ করেন জেনোমিক, তখন আমরা যেটার স্ট্রাকচার বেশি, ওইটারে মোটামুটি আপনারা 500 ধরবেন, যেটার স্ট্রাকচার লো, ওইটারে আপনারা 450 ধরবেন। এর চেয়ে কম হবে না হলস্টিনে। হ্যাঁ, তাহলে আপনারা ওইভাবে একটা হিসাব করে যেটা 550 ধরবেন। 500-র 55% কত? 500-র অর্ধেক 250, 270। ওরে কোনো অবস্থাতে 270 কেজির নিচে বীজ দেওয়া যাবে না। আর যেটা যদি আপনার ওইটা যদি আরেকটা হলস্টিনের থেকে আসে, তখন কিন্তু আপনার ওইটা ধরতে হবে যে 500-র উপরে, তো তখন আপনি 300-তে বীজ দিবেন। আবার যদি এটা জার্সি হয়, তাহলে আপনি 220-30-এ বীজ দিয়ে দিবেন। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখানে আরেকটা বডি ওয়েটের বাইরে স্ট্রাকচার, যে একটা গরু যতটুকু বড় হবে তার 90% যাতে তার স্ট্রাকচারাল গ্রোথ হয়। আমি খাওয়াইয়া হাতির মতো করে ফেলাইলাম, এর দূর রয়েছে, সে কিন্তু বড় হইতে এই পর্যন্ত 20% বেশ কম রয়েছে সাইজে, আমি বীজ দিয়ে দিলাম, হবে না, আপনি দুধ কম পাবেন। মিনিমাম 90% প্লাস স্ট্রাকচার হইতে হবে, এবং
বডি ওয়েট হইতে হবে মিনিমাম 55%। এই দুইটা জিনিস হিসাব করে আপনারা বীজ দিবেন ভাই। এরপরটা তো যান ভ্যাকসিনেশন, না এটা না, এটা না, আরো পরে যান, 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 আরো পরে। আচ্ছা, ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, এই যে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আপনারা তো মনে হয় ভ্যাকসিন সবগুলো দেন নাকি? কোনটা দেন? বাদলা দেন ইম্পর্টেন্ট, কিন্তু বাদলা, এফএমডি, এলএইচডি, এই তিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই তিনটা ভ্যাকসিন দিয়ে ফেলতে হবে, বিকিউ, এফএমডি, এলএইচডি। আমাদের দেশে কিন্তু এই তিনটা সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি করতেছে এই মুহূর্তে। এইচএস জলা এলাকা ছাড়া দেওয়ার দরকার নাই, শুকনো জায়গায় এইচএস হয় না, গলা ফুলা যেটা, হ্যাঁ, একবারে সরে টরে যাদের ফর্ম ওরা কিন্তু দিয়ে দিতে হইব, কারণ এইচএসটা নর্মালি পানিবাহিত এবং চর এলাকায় হয়, নিচু এলাকায়। বিকিউ হলো পাতলা, এটা যে এই বিকিউ আবার বুড়া গরুর হয় না, কিন্তু এটা নর্মালি 0 থেকে 2 বছর বলে, বাস্তবে আমরা 3 বছরের গরুর হইতে দেখছি, প্রথম 3 বছর দিতে হয়। হ্যাঁ হ্ঁ, এই জন্য মোটামুটি 3 বছরের মধ্যে, মানে 2.5 বছরে দিলে 3 বছর পর্যন্ত কাভার করবো, আর লাগবে না, এই জিনিসটা আপনারা দিবেন। আর এফএমডি ভ্যাকসিন, এলএইচডি ভ্যাকসিন, এইটারে আপনারা ফরজ হিসাবে গণ্য করবেন যারা ডেয়ারি ফার্ম করেন। এফএমডি এবং এলএইচডি কি পরিমাণ ক্ষতি করে কল্পনাও করতে পারবেন না। আমি নিজে দেখছি এরকম চিটাঙের বহুত ফার্ম ধ্বংস হয়ে গেছে। আমি নিজেও 2-4 বার এরকম বিভিন্ন সময় যে ভ্যাকসিন পাই না, ধাক্কা মাক্কা খাইয়া আমাদের একবার 20-30 লাখ টাকা লস হয়েছে। হ্যাঁ, অতএব এই দুইটা জিনিস অবহেলা করা যাবে না। আর আরেকটা ভুল ধারণা আমাদের আছে, ভ্যাকসিন তো সবাই দেন। আমি একটা জিনিস বলবো, আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে কি, ওই ফার্মে হঠাৎ করে খুরা রোগ দেখা দিল, দেখা দেওয়ার পরে আমরা ডাক্তার সাহেবের কাছে, ওরে বাবা রে, এখন আর দম বেতন গরু ভালো ভালো হইতে যাই, ওই দুইটাতে দেখা গেছে না, সবগুলো তো যাবো। আমরা চিটংয়ে যেটা করি, এটা হলো যে কোনো ফার্মে কুড়া রোগ ঢুকার সাথে সাথে গোটা ফার্মে ভ্যাকসিন দিই। এতে যেটা হবে, আমরা যে দুইটা রয়েছে, এই দুইটা ভালো হইব 4 দিনে, নর্মালি ভালো হইতো 10 দিনে, ভালো হইব 4 দিনে, বাকি একটারও হবে না। এবং এটা আমি ছোটবেলার থেকে শুনে আসতে, আমাদের এক পাগলার কারণে এটা আবিষ্কার হয়েছে। আমি এটার কাহিনীটা বলি, আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের চিটংয়ে রেলওয়েতে আমার কিছু বন্ধু বান্ধব আছে, যেমন ওই যে কালকেও আমি আসলাম, আমার